দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে রংপুরে একই পরিবারের ৪ জন সদস্যকে, একটি হিন্দু পরিবারের ৪ জন সদস্যকে কে বা কারা তাদের বাড়িতে ঢুকে কিন্তু হত্যা করেছে এবং এই বিষয়ে পুলিশ মাত্র ৯-১০ ঘন্টার ভেতরে সমস্ত তদন্ত মোটামুটি শেষ করে তারা ২ জনকে আসামি বানিয়ে ফেলেছে এবং পুলিশের বক্তব্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের অসঙ্গতি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আরো কিছু চাঞ্চল্যকর ঘটনা কিন্তু এখন সামনে আসছে যে আসলে সেখানে কি ঘটেছিল? এটা কি নতুন একটি জজ মিয়া নাটক? এখানে ২ জন ব্যক্তিকে কি ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? এরকম বিভিন্ন ধরনের আ কথা কিন্তু এখন সামনে চলে আসছে। এখন শোনা যাচ্ছে যে সেখানে গণপতি চক্রবর্তী যিনি ছিলেন, তিনি সেখানে একটি বাড়ি করেছিলেন এবং এই বাড়ি বা বিল্ডিং করাকে কেন্দ্র করে তার কাছে কিন্তু বেশ কয়েকবার চাঁদা দাবি করা হয়েছিল বলে শোনা যাচ্ছে। চলুন দেখা যাক যে সেখানকার স্থানীয়রা কি বলছে। বাড়িতে করার সময় ওনাকে অনেকেই ডিস্টার্ব করছে। আমি শুনতে পাইছি, উনি আমাকে বলছে কি আমাকে উনি বাড়ি করার সময় ওনার বাড়িতে নিয়ে অনেকটাই প্রবলেমের কথা বলছিল, যে আমার কাছে টাকা পয়সা মুক্ত মুখ এটা সেটা। আমি যে কারা চায় বলেন আপনি, সেটা তাদের নাম দুই একজনের নাম বলেন। এসে তো আমি ঘরের ভিতরে যেটা দেখলাম, এটা বীভৎস একটা দৃশ্য। এটা মানে আপনি যদি যায় দেখেন, মানে কি যে একটা অবস্থা। এটা একটা সিমটমটা ডাকাইতির, কিন্তু ডাকায় লুট করবে, আপনার 4টে মানুষকে তো মেরে ফেলাবে না। বাড়িতে করার সময় ওনাকে তো দর্শক, বুঝতে পারছেন যে সেখানকার সবাই কিন্তু হতভম্ব যে এটি আসলে কোনো ডাকাতির ঘটনা ঘটতে পারে না। এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড, এরকমটি কিন্তু অনেকে মনে করছে এবং সম্প্রতি যেই এক অ্যা একটি ছবি কিন্তু ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ যে দাবিটি করেছিল যে গণপতি চক্রবর্তী তাকে ছাদে হত্যা করা হয়েছে, এরকম দাবি কিন্তু পুলিশ থেকে করা হয়েছিল। কিন্তু একটি ছবি আপনারা খুঁজলে হয়তো পাবেন, দেখতে পাবেন যে এরকম একটি ছবি খুবই মানে বীভৎস দৃশ্য, আমি সেটি আপনাদের দেখাতে পারছি না। সেখানে একটি লাশ, সেটি গণপতি চক্রবর্তীর লাশ পড়ে আছে। সেটি একটি ঘরের ভিতরে এবং তার একটি খাটের পাশে সেই লাশটি পড়ে আছে এবং সেখানে রক্তের স্রোত ভেসে যাচ্ছে। কিন্তু পুলিশ যেটি বলেছিল যে তাকে গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরকমটি পুলিশের দাবি ছিল। পুলিশ যে কাহিনীটি বলেছে আরকি, যে সেটি আপনাদের কাছে কিছুটা নাটকীয় হয়তো মনে হয়েছে। অনেকের কাছে এটিকে নাটকীয় মনে হয়েছে। অনেকেই বলছে যে এটি একটি স্ক্রিপ্টেড নাটকের একটি অংশ। যে একজনের পর একজন ছাদে গেল এবং তারা ২ জন মাত্র মানুষ। তারা তাদের সবাইকে সেখানে নাজেহাল করে ফেলল। সবাইকে একইভাবে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ফেলল। বিষয়টি কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। তো দর্শক, আসামি বলে যে ২ জন ব্যক্তিকে অভিযুক্ত করা হচ্ছে, মুগ্ধ ও সিদ্ধার্থ নামে ২ জন ব্যক্তিকে কিন্তু অভিযুক্ত করা হচ্ছে এবং পরবর্তীতে দেখা গেল যে তারা তাদের বাড়িতেই ছিল এবং বাড়িতে তারা ঘুমিয়েছিল। ২ জন মানুষ ৪ জন মানুষকে হত্যা করে তারা বাড়ি যেয়ে খুব নিশ্চিন্তে ঘুমিয়েছিল। এটি আসলে মেনে নেয়া কতটা যুক্তিসঙ্গত? এবং আরো অনেক বিষয়, অনেক অসঙ্গতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি এর আগের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে তাদের মধ্যে একজন ছিল স্বর্ণকার। সে নাকি সোনা পুড়িয়ে পরীক্ষা করেছে সেখানে। মানে যেখানে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেখানে বসে সোনা সে পরীক্ষা করেছে। এটি কি মানে কোনো বিশ্বাসযোগ্য কথা হতে পারে? মানে তার যদি উদ্দেশ্য থাকে যে সেখানকার মালামাল লুটপাট করা, সে তো সবকিছু নিয়ে চলে যাবে। সে কেন সোনা ওখানে আসল নাকি নকল সেটি পরীক্ষা করতে বসবে? তারপর তারা এত কিছু তারা করেছে, সেখানে ফ্রিজ খুলে তারা বয়াম বের করে সেখান থেকে খেজুর খেয়েছে। খেজুরের বিচি নাকি টেবিলের উপর রেখে চলে গিয়েছে। আবার অন্যদিকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে বলে তার মোবাইল ফোন ডিটারজেন্ট গুলিয়ে পানির ভেতরে তারা চুবিয়ে রেখে গিয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং এই কথাবার্তাগুলোর ভিতরে অনেক ধরনের অসঙ্গতি রয়েছে। পুলিশ যে মন্তব্য করেছিল সেটির সাথে কোনোভাবেই মিলছে না। চলুন শোনা যাক যে একজন অভিযুক্ত সিদ্ধার্থ দাস, তার বাবা, সে কি বলছে। তা আমাকে মেনে নিতে হবে তো, কারণ যেহেতু আমি করেছিলাম না, আমি জানি না, বা কিছুই জানি না। এই না জানার কারণে তো আমাকে ওইটাই মানতে হবে। কিন্তু আমি যতটা জানি যে আমার সততা যেটা হবে, যেটা আমি জিনিসটা বলি, কালকে যখন জানাজানি হলো,
তার আগে তো আমার জানার কোনো প্রশ্নই আসে না। কালকে যখন জানাজানি হলো যে এরকম প্রবাসী চিল্লাচিল্লি করতেছে যে কিভাবে কি হচ্ছে, তখন সবাই খুব বললো যে ঠিক আছে পুলিশ ঢাকায় ঢুকে এটা ভাঙাই না। তখন আমরাও বললাম হ্যাঁ, আমরা তো গ্রামের মানুষ, আমরাও আশাবাদী যে হ্যাঁ পুলিশকে ডাক দিয়ে পুলিশ আসলো। প্রায় দীর্ঘ 2-2.5 ঘন্টা পর, মানে অনেক কিছু করো, 1-1.5 ঘন্টা পরে দেখা গেল যে বাসাতে ওইরকম সিমটাম মারা গেছে। যে মারা যে গেল, তারপর আস্তে আস্তে কে করলো না করলো, আর তো এটা প্রথম দিকে তো ইয়ে না। রাত্রি অনেক, যখন রাত্রি 2:30 বেজে গেল, তখন আমরা সবাই তো ওটা ফাঁকা হয়ে গেছে, তখন আমরা ওখানে বসে বসেই আছি, আরো আশেপাশের বাড়ির ছেলেপেলে আমরা বসে আছি। তখন পুলিশ এসে বলতেছে এই বাড়িগুলো কার। আমি বললাম আমার, ও আরেকজন বললো আমার, আরেকজন বললো আমার, এভাবে সবাই বললো তো আমাদের এখানেই বাসা, এই বাসা। তো বলছে এই বাসা কার। আমি বললাম আমার। এবার একটু আসেন ভিতরে। ভিতরে আসার পর বলতেছে যে এরকম এরকম, আপনার ছেলে সিদ্ধার্থ। যে হ্যাঁ। এবার সিদ্ধার্থ কোথায় বল। তো বললাম সিদ্ধার্থ তো আমাদের এখানে থাকে, আর লোকজন আসলে হয়তো তোর কাকার বাসাও থাকে। তা আজকে যেহেতু গ্যাঞ্জাম হচ্ছে, ওখানে কাকার বাসা আমি পাঠাইছি, ওদের একটু ডাকে দিল। তারপর ওদেরকে নিয়ে আমি গেলাম। দর্শক, বুঝতে পারছেন যে সিদ্ধার্থকে তার বাবা কিন্তু তার কাকার বাসায় পাঠিয়ে দিয়েছিল। এখন আপনারা এই বিষয়টি একটু চিন্তা করুন যে সিদ্ধার্থ আসলে, মানে তার বাবা যদি বিষয়টি বুঝতে পারতো বা সিদ্ধার্থই যদি মানে সে যদি অপরাধী হয়ে থাকে, অপরাধী কি সেখানে বসে থাকবে? সে কি তার নিজ বাসায় ঘুমিয়ে থাকবে? তার কি, মানে সে কি জানে না যে পুলিশ তাকে ধরতে আসতে পারে? তো দর্শক, আপনারা ভালো বুঝতে পারছেন যে আসলে এখানে কি মানে করার চেষ্টা হচ্ছে, বা পুলিশ আসলে কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কিনা, আসল অপরাধীদের আড়াল করার জন্যে এ ধরনের নাটক তারা তৈরি করছে কিনা, এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো। আপনারা আপনাদের মন্তব্য জানান এবং এই বিষয়টি নিয়ে আওয়াজ তুলুন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করুন, যতটা সম্ভব এই ভিডিওগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। তো দর্শক, চলুন শোনা যাক যে সিদ্ধার্থের বাবা আর কি বলছে। তখন থেকে ঢাকায় তুললাম, ঘুমাইছিল, ঢাকায় তোলার পর ওদেরকে দিলাম। তারপর ওরা যে বললো যে মুগ্ধর বাসা কোনটা। হ্যাঁ, এই মুগ্ধর বাসায় ও নিয়ে গেল। আর আমি তখন বললাম যে আর ওদিকে কি যাবো, ও তো নিয়ে গেল মুগ্ধর বাসায়, ওদের দিকে চলে আসলাম। অনেকক্ষণ পরে সবাই জানা করলো যে সিদ্ধার্থকে নিয়ে গেল, মুগ্ধকে ধরার জন্য পিঠাচ্ছে। আমি কিভাবে বলবো যে বাচ্চাটা, আপনার মনে হয় না আমার বাচ্চাটা তো কোনোদিন এইরকম পথেই ছিল না, সে তো নেশাগ্রস্তও ছিল না। কেউ বলতেও পারবে না যে নেশাগ্রস্ত, আমার এলাকার জিজ্ঞেস করে দেখেন, কেউ বলতে পারবে। দর্শক, আপনারা শুনছেন যে সিদ্ধার্থের বাবা কিন্তু বেশ দৃঢ় কণ্ঠে বলছে যে আমার ছেলে এই পথেই ছিল না, কেউ বলতে পারবে না যে আমার ছেলে নেশা করতো, এই ধরনের কথা সে কিন্তু বেশ শক্তভাবে বলছে। কোথা থেকে কি হলো এটি আমার অবাক করে দিচ্ছে আমার। তবে এই ঘটনাকে আপনি কিভাবে বলেন, পুলিশের এই দাবিকে কিভাবে দেখেন, সত্যি মনে হয়? আমি অবশ্যই আমার তো করণীয় কিছু নেই, আমার ছেলে যা বলবে আর পুলিশ যা বলবে তাই আমাকে মেনে নিতে হবে। তো দর্শক, দেখুন কতটা অসহায় অবস্থায় তিনি এই কথাটি বলছেন যে পুলিশ যা বলবে, আমার ছেলে যা বলবে। আসলে যখন জবানবন্দি নেওয়া হয় তখন কি ধরনের পরিস্থিতিতে পুলিশ মানে অভিযুক্তদের জবানবন্দি নেয়, তখন তারা অনেক সময় অনেক কিছু স্বীকার করতে বাধ্য হয়। তো আসলে এই ব্যক্তিকে দেখে আমার সেটি মনে হচ্ছে যে কতটা অসহায় হলে এ ধরনের কথা সে বলতে পারে। সে খুব শক্তভাবে বা স্পষ্টভাবে কিন্তু অনেক কিছুই অনেক ক্ষেত্রে বলা সম্ভব হয় না। সিদ্ধার্থের বাবারও হয়তো আজকে এই অবস্থাতেই সে পড়েছিল যে সে ছেলের পক্ষে স্পষ্টভাবে যে সাফাই গাইবে, সেই সুযোগটিও তার কিন্তু ছিল না। কারণ আমি এখানে কি করব, আমি তো দেখিনি। আমি কীর্তন জগতের মানুষ, ধর্মীয় প্রাণ মানুষ, সকলের সঙ্গে মিশে চলাটাই আমার শ্রেয়। আর আমার মনে হয় যে আমার ছেলে যদি অন্যায় করে থাকে সেটাকে যেমন পুলিশে বলতে নিয়ে যান। আজও আমি বলতেছি যে বিচার যারা চাচ্ছে তাদের যেন বিচার পায়। আমিও চাই এটা পরিপূর্ণ ভালোভাবে বিচারটা দেখে যেন করে, আমার সন্তানটাও যেহেতু আসলে সত্যিকারের অর্থ বিচার পায়। ঠিক আছে। আমার ছেলে এগুলা বদনেশার মধ্যেও নাই, মানে কাকু মারামারি ডাঙাডাঙি খুন। তো দর্শক, আপনারা দেখলেন যে তার বাবা মা কি বলছে, যে আসলে কি আর বলবো, মানে অসহায় পরিস্থিতিতে পড়ে তারা আসলে সে কিন্তু খুব ভালোভাবেই বলছে যে তারাও এই ঘটনার সুষ্ঠু বিচার চায়। আমিও চাই, আমরাও চাই যে এই ঘটনার সুষ্ঠু বিচার হোক। কোনো নিরপরাধ মানুষ যেন জেল না খাটে,
কোনো নিরপরাধ মানুষকে যেন ফাঁসানো না হয়। আমি সেটিই চাই। অপরাধীরা শাস্তি পাক, অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। আমি সেটি চাই, আমরা সবাই সেটি চাই। কিন্তু কোনো নিরপরাধ মানুষকে যেন ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় বা এই ধরনের কোনো কাহিনী করে তাদের যেন ফাঁসানো না হয়। তো দর্শক, আরেকটি বিষয় যে এই বিষয়টি আপনাদের হয়তো আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তারা এই কাজ করে। এরপর জুমার নামাজের সময় যখন রাস্তাঘাট ফাঁকা থাকে তারা লুণ্ঠিত স্বর্ণালংকার নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। সময়টি লক্ষ্য করুন দর্শক, জুমার নামাজের সময় যখন রাস্তাঘাট ফাঁকা থাকে। জুম্মার নামাজ বাংলাদেশে ইউজুয়ালি 12:30টার আগে কোথাও শুরু হয় বলে আমার জানা নেই। তো দর্শক, এখানেই আমার একটু সন্দেহ লেগেছে যে জুম্মার নামাজের যে সময় এবং অভিযুক্ত ব্যক্তি তাদের বাসাতে অবস্থানের যে সময় সেটি কিন্তু আসলে মিলছে না। এইটি কিন্তু পুলিশের বক্তব্য যে জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকে, তখন লুণ্ঠিত স্বর্ণালংকার নিয়ে তারা বাসা থেকে বেরিয়ে যায়। এটি কিন্তু পুলিশের বক্তব্য। তো দেখা যাক যে সিদ্ধার্থের বাবা তিনি কি বলছেন, এই সময়ে সিদ্ধার্থ কোথায় ছিল। ওইভাবে খাইছে, ওইভাবে চলছে, অন্য কিছু না। আচ্ছা, বৃহস্পতিবার রাতে সে কোথায় ছিল? বাসায় ছিল। বৃহস্পতিবারে ওই যে পাশের বাসায় ছিল, সীমান্ত ওর বন্ধু ওর সঙ্গে থাকে। হয়তো দেখা যায় মাসে বা 6 মাস পরে বা 2 মাস পরে ওর সঙ্গে থাকে। বাড়ি এসে কখন? 12টার পরে সে বের হয়ে গেছে বাসা থেকে। 12টার পরেই রাত 12টার পর। হ্যাঁ, আর বাসা আসে কখন? পরের দিন কবে আসে? সকালে শুক্রবার উঠে সকালে উঠে আসে। ওর বাসায় থাকে। ওই খেলতে চাইছিল যে আমি সকালবেলা একটু ভোরের দিকে খেলতে যাবো। এই আমরা এইটুকুই। কখন ফিরছে বাসায়? ওই 11টার দিকে 11:30টার দিকে ফিরছে। দর্শক, 11টা থেকে 11:30টার দিকে সে ফিরেছে বলে তার বাবা, অর্থাৎ সিদ্ধার্থের বাবা কিন্তু এরকমটি দাবি করছে। কিন্তু পুলিশের দাবি অনুযায়ী জুম্মার নামাজের সময়ের যে টাইমটা ছিল, যখন জুম্মার নামাজ শুরু হয়ে যায়, অর্থাৎ জুম্মার নামাজ 12:30টার আগে তো কখনোই শুরু হয় না, 1টার পরেই বেশিরভাগ জায়গায় শুরু হয়। তো 1টা থেকে 1:30 বা 2টা পর্যন্ত যে সময়টা ছিল, সেই সময়ে সিদ্ধার্থ ওই গণপতি চক্রবর্তী তার বাসা থেকে বের হয় বলে কিন্তু পুলিশের দাবি ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে কিন্তু তার আগেই তার নিজের বাসায় অবস্থান করছিল। দর্শক, আপনাদের আরেকটি বিষয় লক্ষণীয় যে আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে পুলিশ সদস্য যিনি সেখানে ছিলেন, অপারেশনে ছিলেন, যে সেখানে কি ঘটেছে, গণপতি চক্রবর্তীর বাসায় কি ঘটেছে সেখানে দেখতে গিয়েছিলেন, সেই পুলিশের শরীরে যেই শার্ট ছিল, সেই শার্ট কিভাবে অভিযুক্ত একজনের শরীরে আসলো? এই প্রশ্নটি এখন অনেকেই করছেন। অনেকেই বলতে পারেন যে এই ছবিগুলো তো এডিটেড ছবি হতে পারে। তো এই কারণে ভিডিওতে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হয়েছি যে ছাদে লাশ সেখানে দেখা গিয়েছে। আমরা ছাদেও প্রবেশ করতে তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুলিশ সদস্য, তার শরীরে যেই শার্টটি দেখা যাচ্ছে, এই যে অভিযুক্ত ব্যক্তি যার নামে অভিযোগ করা হচ্ছে, তাদের একজনের শরীরে সেই সেম প্রিন্টের শার্ট দেখা যাচ্ছে। কিভাবে সম্ভব? মানে এটি কি একদমই কাকতালীয় একটি ঘটনা? এটি কি কোনো অলৌকিক ঘটনা? মানে এভাবে মিলে গেল শার্ট, একই শার্ট পরে তারা ছিল, এরকম হতে পারে? নাকি অন্য কোনো ঘটনা রয়েছে? দর্শক, আমরা এই আসলে এই রহস্যের আসল আ সমাধান আমরা চাচ্ছি যে এরকমভাবে আসলে ঘটতে পারে না। তো অনেক সময় আমরা সিনেমায় এ ধরনের কাহিনী আমরা দেখে থাকি যে একজন করে আসে এবং নায়ক তাদেরকে সবাইকে কুপোকাত করে ফেলে। কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে পুলিশ যেই বর্ণনাটি দিয়েছে যে একজন করে ছাদে গিয়েছে। ১ম এ গণপতি চক্রবর্তী গিয়েছে, তারপর তার ওয়াইফ গিয়েছে, তারপর তার মেয়ে গিয়েছে এবং সবচেয়ে আমার কাছে মানে খটকা লেগেছে যে ছেলেটি, যেই বাচ্চা ছেলেটি, তার বয়স মাত্র ১২ বছর। সে ক্লাস 5 এ পড়ে। তো যারা ঘাতক ছিল তারা নাকি সবগুলা হত্যাকাণ্ড ঘটিয়েছে সিঁড়িতে কিংবা ছাদে। তো তারা পরবর্তীতে কেন ওই গণপতি চক্রবর্তীর বেডরুমে আসলো? এটি আমার কাছে একটি বড় প্রশ্ন। তারা তো সেখান থেকে পালিয়ে যেতে পারত। তারা কেন গণপতি চক্রবর্তীর ঘরে ঢুকলো? এবং একটি বিবৃতিতে পুলিশ বলেছে যে সে ছেলে বাচ্চাটি সে সময় ঘুমিয়েছিল। তো ঘুমন্ত ছেলেটি কিন্তু এই সমস্ত কোনো ঘটনার সাক্ষীও ছিল না। তাহলে তাকে কেন হত্যা করলো এই ঘাতকরা? দর্শক, এই পুরা ঘটনাটি আমার কাছে এখনো অনেক বেশি রহস্যময় লাগছে এবং এর পেছনে অন্য কোনো কাহিনী রয়েছে, এটি আমি মোটামুটি নিশ্চিত। এবং পুলিশ সহ এই প্রশাসন মহল কোনো কিছু আড়াল করতে চাইছে, এটি আমি মোটামুটি নিশ্চিত। তো দর্শক, আমরা সবাই চাই
এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক। কোনো নির্দোষ মানুষ যেন, কোনো নিরপরাধ মানুষ যেন এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে না হয়রানির শিকার হয়, এটি আমাদের সবার প্রত্যাশা। এবং যারা আসল অপরাধী তাদেরকে অবশ্যই খুঁজে বের করা হোক এবং তাদেরকে যে আইনি প্রক্রিয়া রয়েছে, বাংলাদেশের যে আইনি প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমে তাদের যে সাজার ব্যবস্থা সেটি হোক। তো দর্শক, খুব দ্রুত সময়ের ভেতরে কিন্তু এই হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছে তাদের সবার লাশ কিন্তু সৎকার করা হয়েছে। মানে এত দ্রুত সময়ের মধ্যে এটিও কি কোনো এই যে ষড়যন্ত্র বা চক্রান্ত যেটি বলুন না কেন, এটির সাথে এটিও জড়িত কিনা সেটিও কিন্তু এখন মানে সন্দেহের অবকাশ কিন্তু রয়েছে এখানে, যে এত দ্রুত কেন? সবকিছু এত দ্রুত হওয়ার কারণ কি? তারা ৬ ঘন্টা ৭ ঘন্টার মধ্যে তদন্ত শেষ করে ফেললো। তারা একটি মানে এক কথায় রায় দিয়ে ফেললো যে অমুক আসলে এইভাবে করেছে। কে আগে গোসল করেছে, কে পরে গোসলে ঢুকেছে সবকিছু পুলিশ বলে ফেললো। এরপর লাশ ৪ টি লাশ খুব দ্রুত সময়ের মধ্যে তারা সৎকারও করে ফেললো। আসলে পোস্টমর্টেম রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। ফরেনসিক রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। এগুলো না পাওয়ার আগেই কিন্তু পুলিশ অনেক কিছু নিশ্চিতভাবে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছিল। তো এখানেই আসল মূল সন্দেহ যে চাঁদার টাকার দাবিতেই কি এরকম কিছু করানো হয়েছে কিনা এবং পরিকল্পিতভাবে দুজনকে ফাঁসানো হয়েছে কিনা এই প্রশ্ন কিন্তু অনেকে তুলছে। তো দর্শক, নতুন করে যে তরল পদার্থ রাসায়নিকের ব্যবহারের সন্দেহ প্রকাশ করেছে সিআইডি, এই বিষয়গুলো নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, যখন অনলাইনে ইন্টারনেটে যখন বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে, তুমুল আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সবাই পুলিশের এই আচরণ, পুলিশের এই কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করছে, তখন পুলিশের মানে হুঁশ ফিরেছে এবং তারা নতুন করে এখন কি বলছে যে সিআইডি এটির তদন্ত করছে এবং একটি নতুন তথ্য তারা পেয়েছে যে তরল পদার্থ রাসায়নিকের ব্যবহার সেখানে ঘটেছে। এই বিষয়গুলো বাদেই তার আগেই পুলিশ ব্রিফিং করে সমস্ত সিদ্ধান্ত তারা দিয়ে দিল যে এইভাবে এই ঘটেছে। তো দর্শক, এখানেই আসল সন্দেহ ঘনীভূত হয় যে আসল কাহিনীকে আড়াল করার জন্যে কোনো একটি নকল কাহিনী সাজানো হয়েছে কিনা, এটি নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। দর্শক, আমরা আসল কাহিনী কি সেটা জানতে চাই। তো আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি, ওই ভিডিওটি দেখলে হয়তো আরও বেশি স্পষ্ট হবে যে এই ঘটনা আসলে কি ঘটেছিল, সে সময় সেদিন কি ঘটেছিল এবং কিভাবে কি সেখানে হয়েছিল। গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী সন্তানদের কিভাবে হত্যা করেছিল বলে পুলিশ তাদের ব্রিফিংয়ে দাবি করেছে। সবকিছু আমি এর আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি। ভিডিওটি ফেসবুকে আপনারা দেখতে পারেন এবং ইউটিউবেও এর আগের ভিডিওটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, ইউটিউবের থাম্বনেইলটি। তো এই ভিডিওটি আপনারা দেখতে পারেন ইউটিউবে, তাহলে এই বিষয়টি আরও বেশি পরিষ্কার হবে। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ঘটনাটি যতদিন পর্যন্ত সঠিক তদন্ত না হয়, যতদিন পর্যন্ত পুলিশ একদম স্পষ্ট সবকিছু করতে না পারে, ততদিন পর্যন্ত বিষয়টি আলোচনায় রাখুন এবং বিষয়টি বেশি করে সার্কুলেট করার চেষ্টা করুন। এবং অনলাইনে দেখুন কথাবার্তা বলা হচ্ছে বলে কিন্তু পুলিশ এখন বিভিন্ন ধরনের নতুন তথ্য কিন্তু আমাদের সামনে আনতে বাধ্য হচ্ছে। তো এই যে আলোচনা সমালোচনা চলছে, এটি চলমান রাখাটা আমি জরুরি মনে করছি। দর্শক, আপনাদের কাছে আবারও অনুরোধ রইল যে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি শেয়ার করতে পারেন, যারা ইউটিউবে দেখছেন তারাও ভিডিওটি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে তা আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের কাছে পৌঁছে দিতে পারেন যে একটি পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করা হয়েছে ঘরে ঢুকে এবং এর পেছনে কাহিনী ধামাচাপা দেওয়ার জন্যে আরও কত কাহিনী সাজানো হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু সারা বিশ্বের মানুষের দেখা উচিত। তো দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা শেয়ার করুন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।